স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায়। প্রতিদিন স্টকের দাম ঠিক কেন বাড়ে বা কমে? আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। চলুন শুরু করা যাক। তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব, একদম গোড়া থেকে শুরু করে, মানে চাহিদা আর যোগান কিভাবে কাজ করে সেটা দিয়ে। তারপর দেখব একটা স্টকের দাম আর কোম্পানির আসল মূল্যের মধ্যে তফাৎটা কোথায়। এরপরে আমরা কোম্পানির ভেতরের খবর, মানে তার রিপোর্ট কার্ড দেখব, আর দেখব দেশের অর্থনীতি বা বাজারের সার্বিক মেজাজ কিভাবে সবকিছুকে প্রভাবিত করে। আর একদম শেষে এই সবকিছুর পর একজন বিনিয়োগকারীর আসলে কি করণীয় সেটাও আলোচনা করব। প্রথমেই বলি, স্টক মার্কেটকে খুব জটিল কিছু ভাবার কারণ নেই। এটা আসলে অন্য যে কোনো সাধারণ বাজারের মতোই, আর এর পেছনের সবচেয়ে সহজ নিয়মটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী। ব্যাপারটা খুবই সোজা। যদি কোনো একটা শেয়ার কেনার লোক বেশি থাকে কিন্তু বেচার লোক কম, তাহলে কি হবে? দাম বাড়বে। আর উল্টোটা হলে, মানে বেচার লোক বেশি আর কেনার লোক কম হলে দাম কমবে। ঠিক যেমন ধরুন, বাজারে একটা নতুন ফোন এলো যেটা সবাই কিনতে চাইছে, কিন্তু দোকানে মাল কম। তখন কি হয়? ফোনের দাম বেড়ে যায়। স্টক মার্কেটের মূল চালিকা শক্তিও কিন্তু এটাই। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন 1000 জন একটা শেয়ার 100 টাকায় কিনতে চায়, কিন্তু বাজারে ওই দামে মাত্র 500টা শেয়ার বিক্রির জন্য আছে। এখন যারা শেয়ারটা পেল না তারা কি করবে? তারা হয়তো একটু বেশি দাম অফার করবে, ধরুন 150 টাকা। তখন যারা শেয়ারটা ধরে রেখেছিল তারা ভাববে, বাহ, বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে। তখন তারা ওই 150 টাকায় বেচতে রাজি হবে। আর এভাবেই বাজারে নতুন দাম হয়ে গেল 150 টাকা। চাহিদা আর যোগানের খেলাটা ঠিক এভাবেই চলে। কিন্তু যদি সবকিছুই চাহিদা আর যোগানের উপর নির্ভর করে, তাহলে বিনিয়োগকারীরা কিসের ভিত্তিতে একটা শেয়ার কেনে বা বেচে? এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে ফেলে। এই প্রশ্নটা দেখুন তো, একটা কোম্পানির শেয়ারের দাম $100 আর একটার $50, কোনটা বেশি মূল্যবান? প্রথম দেখায় তো মনে হবে $100টাই, তাই না? কিন্তু শুধু শেয়ারের দাম দেখে কোনো সিদ্ধান্তে আসাটা একটা মারাত্মক ভুল হতে পারে। তাহলে একটা কোম্পানির আসল মূল্য মাপার উপায়টা কি? এর জন্য আমাদের দেখতে হবে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ। এটা বের করার নিয়ম খুব সহজ। কোম্পানির একটা শেয়ারের দামকে মোট শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটাই আমাদের বলে দেয় যে পুরো কোম্পানিটার আসল বাজার দর কত। এই টেবিলটা দেখলেই বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কোম্পানি এর শেয়ারের দাম $100, যা কোম্পানি বি এর $50 দ্বিগুণ। কিন্তু কোম্পানি বি এর শেয়ারের সংখ্যা অনেক বেশি। ফলে যখন আমরা মার্কেট ক্যাপ হিসাব করছি, তখন দেখা যাচ্ছে কোম্পানি বি আসলে কোম্পানি এর থেকে 2.5 গুণ বেশি মূল্যবান। বুঝতেই পারছেন শুধু শেয়ারের দাম দেখাটা কতটা বোকামি হতে পারে। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল যে স্টকের দাম আর কোম্পানির আসল মূল্য এক জিনিস নয়। তো বিনিয়োগকারীরা এই আসল মূল্যটা বিচার করে কিভাবে? তারা আসলে কোম্পানির একটা রিপোর্ট কার্ড চেক করে। মনে রাখতে হবে, একটা শেয়ার কেনা মানে কিন্তু ওই কোম্পানিতে আংশিক মালিকানা কেনা। তাই স্বাভাবিকভাবেই সেই কোম্পানিকে নিয়ে ভালো বা খারাপ যে কোনো খবর সরাসরি তার শেয়ারের দামের উপর প্রভাব ফেলে। এই রিপোর্ট কার্ডে অনেক কিছু থাকতে পারে, যেমন ধরুন কোম্পানির লাভ ক্ষতির হিসেব, মানে আর্নিংস রিপোর্ট, কিংবা কোম্পানিটা কোনো নতুন দারুণ প্রোডাক্ট আনলো কিনা, আবার বড় কোনো ম্যানেজারের পদত্যাগ, দুটো কোম্পানির জুড়ে যাওয়া, বা ধরুন কোনো কেলেঙ্কারির খবর। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু শেয়ারের চাহিদাকে প্রভাবিত করে। একটা ভালো খবর এলেই শেয়ারের চাহিদা বেড়ে যায় আর দামও বাড়ে, আবার খারাপ খবরে ঠিক তার উল্টোটা হয়। তবে এই সব কিছুর মধ্যে একটা জিনিসকে বলা হয় কিং বা রাজা, আর সেটা হলো কোম্পানির আয় বা লাভ। কারণ দিনের শেষে একটা কোম্পানি কতটা লাভ করছে সেটাই তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের সবচেয়ে বড় প্রমাণ। লাভ ছাড়া কোনো ব্যবসায় কিন্তু টিকতে পারে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কোনো কোম্পানি তো আর একা একা মহাকাশে ভাসে না, তাই না? তাকে একটা বড় সিস্টেমের মধ্যে কাজ করতে হয়। মানে প্রত্যেকটা কোম্পানি তার নিজের শিল্প আর দেশের সার্বিক অর্থনীতির দ্বারা প্রভাবিত হয়। ব্যাপারটা অনেকটা পুকুরের মাছের মতো। যদি পুকুরের জলই ভালো না থাকে, তাহলে যতই ভালো মাছ হোক সে সুস্থ থাকতে পারবে না। একইভাবে দেশের অর্থনীতি খারাপ হলে বা কোনো একটা শিল্প সংকটে পড়লে ভালো কোম্পানিরও টিকে থাকা মুশকিল হয়ে যায়। শুধু তাই নয়, একটা ইন্ডাস্ট্রির মধ্যেও অনেক কিছু ঘটতে পারে। ধরুন, টেক ইন্ডাস্ট্রিতে একটা নতুন প্রতিযোগী এসে পুরো বাজার দখল করে নিল, বা সরকার হঠাৎ করে ইলেকট্রিক গাড়ির ওপর ভর্তুকি ঘোষণা করল। এই ধরনের ঘটনাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সেক্টরের সব কোম্পানির ওপরই প্রভাব ফেলে। আর এর থেকেও বড় প্রেক্ষাপট হল দেশের সামগ্রিক অর্থনীতি।
যেমন রিজার্ভ ব্যাংক যদি সুদের হার বাড়িয়ে দেয় তাহলে কোম্পানিগুলোর লোন নিতে খরচ বেড়ে যায়, যা তাদের লাভে ধাক্কা দেয়। আবার ধরুন দেশে মুদ্রাস্ফীতি খুব বেশি বা জিডিপি গ্রোথ কম, এই সব বড় বড় বিষয়গুলো পুরো শেয়ার বাজারের জন্যই একটা আবহাওয়া তৈরি করে দেয়, হয় অনুকূল নয়তো প্রতিকূল। আমরা কোম্পানির কথা বললাম, অর্থনীতির কথা বললাম, কিন্তু সবকিছুর পরেও একটা ফ্যাক্টর থেকে যায় যেটা সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল, আর সেটা হলো মানুষের মন। শেয়ার বাজারে এটাকে বলা হয় মার্কেট সেন্টিমেন্ট, মানে বিনিয়োগকারীরা সবাই মিলে বাজার নিয়ে কি ভাবছে বা কি অনুভব করছে। অনেক সময় দেখা যায় কোম্পানির সব ডেটা ভালো, অর্থনীতিও ঠিকঠাক, কিন্তু তাও বাজার পড়ছে কেন? কারণ হয়তো বিনিয়োগকারীদের মনে কোনো কারণে ভয় ঢুকে গেছে। এই আবেগ বা অনুভূতি কিন্তু শেষ পর্যন্ত বাজারকে চালায়। এই সম্মিলিত অনুভূতি থেকেই তৈরি হয় বুল আর বেয়ার মার্কেট। যখন বেশিরভাগ বিনিয়োগকারী খুব আশাবাদী থাকে, মনে করে যে বাজার আরও বাড়বে, তখন শেয়ারের দাম বাড়তে থাকে, এটাকে বলে বুল মার্কেট। আর যখন সবার মনে ভয়, হতাশা আর মনে হয় বাজার আরও পড়বে, তখন সবাই শেয়ার বেচতে শুরু করে, আর তৈরি হয় বেয়ার মার্কেট। আর আজকের দিনে তো ব্যাপারটা আরও জটিল। সোশ্যাল মিডিয়াতে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি বা অ্যানালিস্টের একটা টুইট বা একটা পোস্টই এই মার্কেট সেন্টিমেন্টকে এক মুহূর্তে ওলটপালট করে দিতে পারে। তাহলে আমরা অনেকগুলো টুকরোকে একসাথে আনলাম: কোম্পানির নিজের পারফরম্যান্স, দেশের অর্থনীতি, আর সবশেষে বিনিয়োগকারীদের আবেগ। তো এত কিছুর পর আসল উত্তরটা কি দাঁড়ালো? মজার ব্যাপার হলো, সবচেয়ে সত্যি উত্তরটা হলো আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না যে কাল বাজার বাড়বে না কমবে। এটা শুনে হতাশ হওয়ার কিছু নেই, বরং এটাই সবচেয়ে বড় সত্যি, কারণ এটা আমাদের শেখায় যে বাজারের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করাটা বৃথা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে দামটা চাহিদা আর যোগানের ওপর নির্ভর করে। আমরা জানি যে কোম্পানির আসল মূল্য তার মার্কেট ক্যাপ, শুধু শেয়ারের দাম নয়। আমরা এটাও জানি যে কোম্পানির লাভ, অর্থনৈতিক খবর আর মানুষের আবেগ, এই সব কিছুই দামকে প্রভাবিত করে। কিন্তু প্রতিদিন ঠিক কোন ফ্যাক্টরটা কতটা কাজ করছে সেটার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। আর এটাই আমাদের আলোচনার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি বাজারে নিখুঁত ভবিষ্যৎবাণী করা অসম্ভবই হয়, তাহলে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে ফোকাসটা ঠিক কোথায় রাখা উচিত? প্রতিদিনের দামের ওঠানামার ওপর, নাকি কোম্পানির দীর্ঘমেয়াদী মূল্যের ওপর? উত্তরটা আপনারাই ভাবুন। সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।